আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর ইংরেজি পাঠ্য বইয়ের 6 নম্বর লেসন। সেখানে রয়েছে একটি কবিতা সি ফিভার, জন মেসফিল্ডের লেখা সি ফিভার। তো প্রথমেই আমাদেরকে একটু বুঝে নিতে হবে কবিতার শিরোনামটি। সি ফিভার, ফিভার মানে জ্বর, সি মানে সমুদ্র, তাহলে সমুদ্র জ্বর এটার বাংলা মানে, বাট এই বাংলা মানে দ্বারাই বোধ হয় টাইটেলটা ঠিকঠাক বোঝা যায় না। তার জন্য আমি তোমাদের দুটো উদাহরণ দেব। তোমরা একটা কথা হয়তো শুনে থাকবে সংবাদ মাধ্যমে, সারা দেশ ক্রিকেট জ্বরে ভুগছে, সারা পৃথিবী ফুটবল জ্বরে ভুগছে। তাহলে ক্রিকেট জ্বর আর ফুটবল জ্বরে ভুগছে তার মানেটা কি? না, পৃথিবীর মানুষ বা দেশের মানুষ ক্রিকেট নিয়ে অত্যন্ত আবেগী হয়ে গেছেন, সেটাকেই বলা হচ্ছে ক্রিকেট জ্বর। পৃথিবীর মানুষ যখন ফুটবল বিশ্বকাপ চলে সবার মুখে মুখে শয়নে স্বপনে ফুটবল বিরাজ করে, সেটাকে বলা হয় ফুটবল জ্বর। ঠিক একইভাবে সি ফিভার মানে হচ্ছে সমুদ্র জ্বর, তার মানে সমুদ্রের প্রতি কোনো একজন মানুষের অত্যন্ত আবেগ বা অবসেশন প্যাশন যদি কাজ করে সেটাকেই আমরা বলবো সমুদ্র জ্বর। এখানকার যিনি কবি, এই কবিতার কবি, সি ফিভারের যিনি কবি জন মেসফিল্ড, তিনি তার ব্যক্তিগত জীবনের বিরাট একটা অংশ সমুদ্রে কাটিয়ে দিয়েছেন নাবিক বা সহনাবিক হিসেবে। তাই সমুদ্র তাকে বারবার টানত। এই যে টান এবং যে টানের ফলে তিনি বারবার সমুদ্রে গিয়েছেন, যখন আমরা কবিতা পড়ব তখন আমরা জানতে পারবো যে তিনি একবার নয়, দুবার নয়, বহুবার গিয়েছেন এবং আগামী দিনে আরও যাবেন। এটাকেই বলা হচ্ছে সি ফিভার। জন মেসফিল্ডের ফিভার আছে, তবে সেটা কি ফিভার? সমুদ্রের প্রতি টান, সেটাকে বলা হচ্ছে সি ফিভার। তাহলে সি ফিভার মিনস excessive passion or longing or obsession for sea, that is sea voyage। সমুদ্রের প্রতি মানে কি? সমুদ্র যাত্রার প্রতি কোনো একজন মানুষের যদি অত্যন্ত আবেগ কাজ করে সেটাকেই বলা হবে সি ফিভার। এটা হচ্ছে টাইটেল। এই যে কবিতাটি, এই কবিতাটিকে আমরা সিম্বলিক পোয়েম বলতে পারি, লিরিক্যাল পোয়েম বলতে পারি। লিরিক্যাল পোয়েম মানে হচ্ছে গীতি কবিতা, যেটাকে গান করা যেতে পারে, গান যেটা নিয়ে গান হতে পারে। সিম্বলিক মানে যার মধ্যে একটা সাংকেতিক কোনো ব্যাপার আছে। অ্যালিগরি, অ্যালিগরি সিম্বলিক কাছাকাছি, কারণ অ্যালিগরির মধ্যেও একটা সিম্বলিক ব্যাপার আছে। তো অ্যালিগরিটাই আমি এখানে একটু এক্সপ্লেন করবো। অ্যালিগরি বাংলায় বলা হয় রূপক। রূপক কথাটা হয়তো তোমরা শুনে থাকবে, রূপক কবিতা। অ্যালিগরি মানে হচ্ছে রূপক কবিতা। রূপক কবিতা কাকে বলবো বা রূপক লেখা কাকে বলবো? রূপক কম্পোজিশন। অ্যালিগরি কম্পোজিশন কি? অ্যালিগরিক্যাল কম্পোজিশন হচ্ছে সেই ধরনের কোনো এ প্রোজ। অ্যালিগরি ইজ এ প্রোজ অর পোয়েটিক ন্যারেটিভ দ্যাট হ্যাজ টু মিনিংস। তাহলে অ্যালিগরি হচ্ছে এক ধরনের গদ্য বা পদ্য রচনা বা লেখা দ্যাট হ্যাজ টু মিনিংস, যার মধ্যে দুটো অর্থ রয়েছে। ওয়ান ইজ সারফেস মিনিং, একটা হচ্ছে বাহ্যিক অর্থ, অ্যান্ড দ্য আদার ইজ ইনার মিনিং, এবং অন্যটি হচ্ছে অন্তর্নিহিত অর্থ। এই কবিতাটি যখন আমরা পড়বো, এখানে 3টা স্ট্যাঞ্জা আছে, প্রত্যেক স্ট্যাঞ্জায় 4টি করে লাইন। এই 4 লাইনের স্ট্যাঞ্জাকে বলা হয় কোয়াট্রেন। তাহলে 3 কোয়াট্রেন, 3 × 4, 4 × 12 লাইনের একটা কবিতা। এই কবিতার 3টি স্ট্যাঞ্জা কিন্তু যদি আমরা অন্তর্নিহিতভাবে দেখি, অ্যালিগরিক্যালি দেখি, তাহলে মানুষের জীবনের 3টি অবস্থাকে উপস্থাপন করে। প্রথম স্ট্যাঞ্জা বর্ণনা করে মানুষের জন্ম এবং বাল্যকাল, দ্বিতীয় স্ট্যাঞ্জা বর্ণনা করে মানুষের জীবনের মধ্যবয়স, এবং 3 নম্বর স্ট্যাঞ্জা গিয়ে আমাদের জীবনের সায়ান্ন বা মৃত্যুর কথা এখানে বলা আছে ইনডিরেক্টলি, ইনার মিনিং হিসেবে। এই জন্যই এটাকে বলা হচ্ছে অ্যালিগরিক্যাল পোয়েম। আমরা এবার কবিতাটায় প্রবেশ করি। কবিতা শেষ করার পর তারপরে আমরা প্রশ্ন আলোচনা করব। I must go down to the seas again. আমি আবারও একবার সমুদ্রে যাব। আমি আবারও সমুদ্রে যাব। আবারও সমুদ্রে যাব মানে এর আগেও তিনি গিয়েছেন টু দ্য লোনলি সি, নির্জন সমুদ্রে যাব, অ্যান্ড দ্য স্কাই, আকাশ পানে যাব। নির্জন সমুদ্র মানে সমুদ্র বিরাট, ভাস্টনেস তো বলার কিছু নেই। তাহলে নির্জন সমুদ্র, বিরাট সমুদ্রে তুমি যত বড় জাহাজ নিয়ে যাও না কেন, সেখানে মনে হবে যে সমুদ্র একা। তোমার উপস্থিতি, জাহাজের উপস্থিতি সমুদ্রের কাছে বিরাট কিছু নয়, তাই সমুদ্র নির্জনই মনে হয়। তাহলে নির্জন সমুদ্রে কবি যেতে চাইছেন, আকাশপানে যেতে চাইছেন। অ্যান্ড অল আই আস্ক, এবং এই যাওয়ার জন্য আমি যা চাইবো, এই যে টল শিপ, একটা লম্বা জাহাজ, অ্যান্ড স্টার,
এবং একটা তারা আমি চাইবো টু স্টিয়ার হার বাই। স্টিয়ার মানে স্টিয়ারিং করা, স্টিয়ার মানে কোনো কিছু যানবাহনের কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ এনি ভেহিকেল, কোনো যানবাহনের গতি কন্ট্রোল করা, কোন দিকে যাবে সেটাকে স্টিয়ার করা বলে, তার থেকেই কথাটা এসছে স্টিয়ারিং। তাহলে তিনি তার যাত্রার জন্য চাইছেন একটা টল শিপ এবং একটা তারা, সম্ভবত এটা হচ্ছে পোল স্টার, ধ্রুবতারা। পোল স্টার বা ধ্রুবতারা তোমরা জানো, ধ্রুবতারা ধ্রুবক কথা থেকে ধ্রুবতারা ব্যাপারটা সম্পর্ক আছে। আকাশের নির্দিষ্ট জায়গায় একদম স্থির থাকে বলেই এটাকে বলা হচ্ছে বাংলায় ধ্রুবতারা। এটা সবসময় উত্তর আকাশে থাকে, পোল স্টার। তো কম্পাস আবিষ্কার হওয়ার পূর্বে নাবিকরা কিন্তু মাঝ সমুদ্রে, যেখানে কোনো কুল কিনারা নেই, ওই ধ্রুবতারাকে দেখেই তাদের দিক নির্ণয় করতেন। তাই তিনি সেই ধরনের একটি তারা, সম্ভবত ধ্রুবতারাকে তিনি চাইছেন তার গতিবিধি ঠিক করার জন্য। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এখানে বলা আছে টু স্টিয়ার হার বাই, তাকে স্টিয়ার করার জন্য। হার মানে হচ্ছে শিপ, কবি যে জাহাজে রয়েছে তাকে। তাহলে এখানে দেখো তিনি কিন্তু জাহাজটিকে নারী হিসেবে কল্পনা করেছেন, হিজ নয়, হার মানে স্টিয়ার হার বাই, জাহাজটিকে তিনি হার বলছেন, তাহলে জাহাজটিকে তিনি নারী হিসেবে কল্পনা করেছেন। পরবর্তীকালে আমরা যখন ট্রু ফলসে যাব, এখানে একটা প্রশ্ন আসতে পারে, দ্য পোয়েট কনসিডার্স দ্য শিপ টু বি মেল। যদি মেল হয় তাহলে ফলস হবে, দ্য পোয়েট কনসিডার্স দ্য শিপ টু বি ফিমেল, তাহলে সেটা ট্রু হবে, কারণ নারী বলছেন। আরেকটা জিনিস, জাহাজকে তিনি হার বলে সম্বোধন করছেন। হার কথাটা সচরাচর আমরা কার সঙ্গে ব্যবহার করি? মানুষের সঙ্গে ব্যবহার করি। এখানে জাহাজকে তিনি হার বলে তিনি আসলে একটি অলংকার ব্যবহার করেছেন, এখানে একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন, যেটাকে আমরা বলি পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন মানে ব্যক্তিত্বকরণ। তার মানে ব্যক্তিত্ব দান করা হলো, একটা ইনএনিমেট অবজেক্ট, জড় বস্তু, তাকে মানুষের গুণাগুণ আরোপ করা হলো, তাই এটাকে বলা হবে পার্সোনিফিকেশন। অ্যান্ড দ্য হুইলস কিক, এবং চাকার কাঁপুনি আমি চাইবো, অ্যান্ড দ্য উইন্ড সং, বাতাসের গান। তার মানে বাতাস সজোরে যখন প্রবাহিত হয় তার একটা শব্দ শোনা যায়, সেটাকেই কবি বর্ণনা করেছেন উইন্ড সং। অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, এবং সাদা পালের কাঁপুনিটা চাইবো। কি রঙের পাল? সাদা রঙের পাল। তাহলে তিনি চাইছেন একটা টল শিপ, একটা তারা, চাকার কাঁপুনি। জাহাজে কোনো চাকা থাকে না, স্থলযান যেগুলো সেখানে চাকা থাকে, তাহলে জাহাজের চাকা বলতে কি না, জাহাজে এই ধরনের একটা জিনিস থাকে, এই ধরনের একটা জিনিস থাকে যেটার দ্বারা জাহাজকে কন্ট্রোল করা হয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে জাহাজের স্টিয়ারিং থাকে। এটার কাঁপুনি, কখন কাঁপুনি হবে? সজোরে যখন বাতাস বইবে, পাল যখন কাঁপবে, তখন দ্রুত গতিতে যাওয়ার জন্য কিন্তু জাহাজের গতির ফলে কাঁপুনিটা কিন্তু স্টিয়ারিংয়ে অনুভূত হবে। এটাকেই কবি বলছেন যে হুইলস কিক। কারণ মনে রাখবে, আবারও বলছি, জাহাজের কোনো চাকা থাকে না। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, এবং আমি চাইবো সমুদ্রের মুখে একটা ধূসর কুয়াশা, অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এবং ধূসর রঙের প্রভাত হবে। এখানে একটা প্রশ্ন এসেই যায়, কবিতার যাত্রাটা কখন শুরু করেছেন? আমরা যদি সময়পঞ্জি ক্রনোলজি দেখি, কবিতার ক্রনোলজি অনুযায়ী কবি প্রথমে বলছেন যাত্রা শুরু করবে, আমি যাব, এবং তারপরে তিনি একটা তারা চাইছেন। তারা কখন দেখা যায়? রাতে। তাই রাতে তিনি শুরু করবেন, যাত্রা শুরু করে তার এগিয়ে গিয়ে গিয়ে একটা সময় তিনি গ্রে ডন ব্রেকিং অর্থাৎ ধূসর রঙের প্রভাত তিনি দেখবেন। প্রথম স্ট্যান্ডাতে আমরা এগুলো পেলাম। তাহলে এটা যদি আমরা অ্যালিগরিক্যালি বর্ণনা করি, তাহলে এটা হচ্ছে মানুষের জীবন, যেখানে জন্ম হলো এবং তার বাল্যকাল, এটা সেই স্টেজটাকে বর্ণনা করে। দ্বিতীয় স্ট্যান্ডাতে আমরা যাচ্ছি। I must go down to the seas again. আবারও এক জায়গায়, প্রথমে একটা জায়গায় মিস করেছি, সিজ, সমুদ্রগুলো, বহুবচন, প্লুরাল ফর্ম অফ সি। তার মানে তিনি আগেও সমুদ্রে গিয়েছেন,
যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আগামী দিনেও যাবেন, এবং প্রত্যেকবারই তিনি এক সমুদ্রে যান না, অনেক সমুদ্রে যাচ্ছেন, তাই তিনি সম্ভবত সিজ কথাটা ব্যবহার করেছেন। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেইন, আমি আবারও সমুদ্রে যাব। কেন যেতে হবে? ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। এটা একটা অ্যাট্রাকশন, এটা একটা আকর্ষণ। রানিং টাইড, যে জোয়ারের প্রবাহ, রানিং ছুটন্ত জোয়ার বা সামুদ্রিক প্রবাহ তাকে টানে, তাকে আকর্ষণ করে। ইজ এ ওয়াইল্ড কল, এই কলটা কিরকম? একটা বন্য, বেশ জোরালো একটা বন্য কল, অ্যান্ড এ ক্লিয়ার কল, পরিষ্কার একটা ডাক, দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে আমরা অমান্য করতে পারি না। কবি বলছে যে এই যে আকর্ষণ, এই যে ডাক, এই ডাকটাকে আমি কখনো অমান্য করতে পারি না। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, হাউ ইজ দ্য কল অফ দ্য রানিং টাইড? রানিং টাইডের কলটা কিরকম? তাহলে উত্তরটা তোমরা লিখো ওয়াইল্ড কল এন্ড ক্লিয়ার কল। যখন আমরা কোয়েশ্চেন অ্যান্সারে যাবো এগুলো আলোচনা করে দেবো। অ্যান্ড অল আই আস্ক, এবং তার জন্য আমি যা চাইবো, এই যে উইন্ডি ডে, এখানে তিনি আবার চাইছেন বায়ুময় দিন। ওখানে রাত ছিল, ডন ব্রেকিং ছিল, সকাল হচ্ছিল, এখানে কিন্তু উইন্ডি ডে চাইছেন, উইথ হোয়াইট ক্লাউড ফ্লাইং, যেখানে সাদা মেঘ উড়ে বেড়াবে, সেই রকম একটা বায়ুময় দিন তিনি চাইছেন। তার মানে অ্যালিগরিক্যালি কিন্তু আমরা মানব জীবনের দ্বিতীয় অধ্যায়, তার মানে যৌবনটা বর্ণনা করছি। যখন মানুষ তার মাঝ বয়সে থাকে, ঠিক যেভাবে জাহাজটা মাঝ সমুদ্রে আছে, তখন কিন্তু জাহাজ যিনি চালাচ্ছেন, নাবিক, তিনি প্রত্যাশা করেন যে বায়ুময় একটা সুন্দর দিন থাকবে, তাতে করে তিনি এগিয়ে যেতে পারবেন। আমরাও মানুষ হিসেবে চাইবো এই সময় আমাদের জীবনে কোনো ঝড় ঝঞ্ঝা যাতে না আসে, বিপদ যাতে না আসে, সুন্দরভাবে আমরা যৌবনটা উপভোগ করতে পারি, সেই কথাটাই তিনি অ্যালিগরিক্যালি বলছেন। অ্যান্ড দ্য প্লান্ট স্প্রে, এখানে ধাবমান জলরাশি থাকবে, সেটা তিনি চাইছেন। অ্যান্ড ব্লোন স্পিউম, প্রবাহিত ফেনা থাকবে। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং তিনি চাইবেন যে শঙ্খচিল সেখানে ডাকুক। আচ্ছা, ব্লোন স্পিউম, প্লান্ট স্প্রে, এগুলো কি? ধাবমান জলরাশি, সমুদ্রের বুক চিরে যখন জাহাজ এগিয়ে যায়, জাহাজের গতি এবং সমুদ্রের প্রবাহ পরস্পর ধাক্কা লেগে সেখানে কি হয়, চারিদিকে জলরাশি ছড়িয়ে পড়ে, এবং কখনো কখনো জাহাজের পাটাতনের সঙ্গে ধাক্কা লেগে লেগে ফেনা তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে ব্লোন স্পিউম, মানে প্রবাহিত ফেনা, এবং প্লান্ট স্প্রে মানে হচ্ছে ধাবমান জলরাশি। তিনি এগুলো চাইবেন। এগুলো চাওয়ার মানে কি? কখন এগুলো সম্ভব? যদি উইন্ডি ডে হয়, জাহাজের যদি গতি থাকে, তবে পরে কিন্তু এই জিনিসগুলো তিনি অনুভব করবেন। এটা যদি বাহ্যিকভাবে বলি, তাহলে জাহাজটা তিনি বিভাভাবে সুন্দরভাবে এগিয়ে নিতে চাইছেন। আর অ্যালিগরিক্যালি যদি আমরা বলি, আমাদের যৌবনটা, জীবনের যে মাঝ বয়সটা, সেটাও খুব সুন্দরভাবে চলুক, বিঘ্নহীনভাবে চলুক, সেটা আমরা চাই, কবিও চাইছেন। লাস্ট আনসার, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি আবারও সমুদ্রে যাবই। টু দ্য ফ্র্যাগ্রেন্ট জিপসি লাইফ, কিরকম? কোন মানুষদের মতো? যাযাবর মানুষদের মতো। যাযাবর মানুষদের কোনো নির্দিষ্ট গতিতে, তারা নির্দিষ্ট লক্ষ্যপথে তারা যায় না, প্রকৃতি তাদের যেদিকে নিয়ে যায়, মন যেদিকে যেতে চায় সেদিকেই তারা চলে যান। কবিও কোনো রুটিন বাউন্ড লাইফে বিশ্বাস করেন না। টু দ্য গার্লস ওয়ে, শঙ্খচিলের পথে যাব। অ্যান্ড দ্য হুয়েলস ওয়ে, তিনি যে পথে যায় সেই পথে যাব। তার মানে শঙ্খচিল আকাশে ভেসে বেড়ায়, প্রকাণ্ড আকাশ, সেই আকাশের কোনো নির্দিষ্ট সীমা নেই। আবার অতল সমুদ্র, প্রকাণ্ড সমুদ্র, সেখানে যদি তিমি মাছ ভেসে বেড়ায়, তিমি মাছের যাওয়ার কোনো নির্দিষ্ট পথ নেই, তিনি যেখানে চাইবে সেখানে যেতে পারবে। কবিও ঠিক একইভাবে ওই শঙ্খচিল বা তিমি মাছের মতো স্বাধীন, তার যেখানে ইচ্ছে তিনি সেখানেই যাবেন। হোয়ার দ্য উইন্ডস ইজ লাইক এ হুইটেড নাইফ, যেখানে বাতাসটা হবে কিরকম? ধারালো ছুরির মতো। আবারও এখানে কিন্তু একটা অলঙ্কার পাচ্ছি, এখানে একটা সিমিলি ব্যবহার করা হয়েছে। বাতাসটা কার সঙ্গে তুলনা হচ্ছে? বাতাসের সঙ্গে তুলনা করা হচ্ছে ধারালো ছুরি। বাতাসটা হবে ধারালো ছুরির মতো। এগুলো তোমরা যখন আরও একটু 11-12 পেরিয়ে গ্র্যাজুয়েশনে যদি যাও, সেটা আরও ভালো বুঝতে পারবে। এটাকে সিমিলি বলা হয়। অ্যান্ড অল আই আস্ক, এবং তার জন্য আমি যা চাইবো, এই যে মেরি ইয়ার্ন, একটা আনন্দের গল্প চাইবো। ইয়ার্ন মানে টেল, একটা গল্প। মেরি মানে হ্যাপি, টেল একটা সুন্দর গল্প চাইবো। ফ্রম এ লাফিং ফেলো রোভার, কার থেকে? না, হাস্যময় আমার সহনাবিকের কাছ থেকে একটা সুন্দর গল্প আমি শুনতে চাইবো। অ্যান্ড কোয়াইট স্লিপ, একটা শান্তির ঘুম চাইবো। অ্যান্ড এ সুইট ড্রিম, মিষ্টি স্বপ্ন চাইবো। হোয়েন দ্য লং ট্রিপস ওভার, দীর্ঘ এই যাত্রাপথ যখন শেষ হবে, তখন কিন্তু আমরা চাইবো যে একটা সুন্দর গল্প আমাকে আমার
সহনাবিক বলুক, আমরা যদি এটা অ্যালিগরিক্যালি বর্ণনা করি, দীর্ঘ জীবন কাটিয়ে নানা ঝড়ঝাপটার সামনে যখন আমরা একদম মৃত্যুর দোরগোড়ায় হাজির হই, তখন কিন্তু আমরা চাই যে আমরা একটা ইটারনাল স্লিপ বা চিরন্তন ঘুম দেই, এবং সেই সময় আমাদের যে আত্মীয় পরিজন যারা, সেই সময়টা আমার পাশে থাকুক, আমরা প্রত্যেক মানুষ কামনা করি। তো এই হচ্ছে কবিতা। আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। এরপরে দ্বিতীয় অংশে আমি এখান থেকে কি কি প্রশ্ন হয় সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। ওকে, তো টেক্সটটা আমরা পড়ে নিয়েছি, আশা করি বুঝেও নিয়েছি। এবার একটু প্রশ্নগুলো আলোচনা করব। সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে এগুলো তোমাদের জন্য বানিয়ে রেখেছি। ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দি পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সি? দিনের কোন সময় কবি সমুদ্রে যেতে চাইছেন? আমি যখন কবিতাটা পড়াই বলেছিলাম সময়পঞ্জি অনুযায়ী তিনি শুরু করেছেন রাত্রে, তারপর সকাল হলো, তারপর দিন, আবার রাত্রি। তাহলে আমরা উত্তরটা লিখবো কি? অক্সিলারি ভার্ব ডাজ এখানে রয়েছে, তাহলে সাবজেক্টটা হচ্ছে দি পোয়েট। যখন আমরা আনসার লিখবো এইটা ডাজটা অমিট হবে, এবং এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটি ইফেক্ট করবে কাকে? উইসকে। তাহলে উইসে ইএস আসবে, এস বাই এস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এসএইচ আছে ইএস দেবো আমরা। দি পোয়েট, সরি দুবার পোয়েট লেখা হয়ে গেছে। দি পোয়েট উইসেস টু গো ডাউন টু দ্য সি অ্যাট নাইট। রাত্রে তিনি সমুদ্রে যেতে চান। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু হ্যাভ টু ফুলফিল হিজ সি ভয়েজ? তার সমুদ্র যাত্রা পরিপূর্ণ করার জন্য, সম্পূর্ণ করার জন্য কবি কি কি পেতে চাইছেন? অনেক কিছুই পেতে চাইছেন। অল আই আস্ক দিয়ে তিনটা জায়গায় তিনি লিখেছেন অনেক কিছুই, বাট আমি এখানে তিনটে জিনিস লিখেছি যেটা অবশ্যই দরকার। দি পোয়েট ওয়ান্স, কারণ ডাজ ছিল, তাহলে ডাজটা উঠে গিয়ে আবার সেই একইভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে ক্রিয়া করলো কাকে? পোয়েটের পরে। পোয়েট যেহেতু থার্ড পারসন, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস দিতে হলো ভার্বে। তাহলে দি পোয়েট ওয়ান্টস টু হ্যাভ, কবি পেতে চেয়েছেন এ টল শিপ, একটা লম্বা জাহাজ, এ স্টার, একটা তারা, অ্যান্ড এ উইন্ডি ডে, এবং বায়ুময় একটা দিন চেয়েছেন। টু ফুলফিল হিজ ভয়েজ, তার সমুদ্র যাত্রা পরিপূর্ণ করার জন্য। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট নিড টু স্টিয়ার দ্য শিপ? কবির কি দরকার জাহাজটাকে স্টিয়ার করার জন্য বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার দিক নির্ণয় করার জন্য? উত্তরটা কি হবে? কবিতা পড়ার সময় নিশ্চয়ই বুঝেছো যে তারা দরকার। তাহলে দি পোয়েট নিডস এ স্টার, সম্ভবত পোস্টার, এটা আমরা আলোচনা করতে পারি, অ্যান্টিসিপেট করতে পারি, কিন্তু লিখতে পারি না এখানে। দি পোয়েট নিডস এ স্টার টু স্টিয়ার দ্য শিপ, জাহাজটা পরিচালনা করার জন্য কবির কি দরকার? একটা তারা। হাউ ইজ দি কল অফ দ্য রানিং টাইড? রানিং টাইড, ছুটন্ত জোয়ার বা প্রবাহ স্রোত, তার ডাকটা কিরকম ছিল? কবিতা পড়ার সময় আমরা শিখেছিলাম ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। তাহলে উত্তরটা আমরা লিখবো হাউ ইজ দ্য কল অফ দ্য রানিং টাইড। সাবজেক্ট এটা অক্সিলারি ভার্ব, সাবজেক্টটা দি কল অফ দ্য রানিং টাইড। তাহলে উত্তরটা তোমরা লিখো দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। রানিং টাইডের ডাকটা হচ্ছে ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। 5 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ লাইফ, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রিফার ফর সেলিং? অতএব সমুদ্রে নৌকা নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য তিনি কেমন ধরনের দিন চাইছেন, দিন প্রেফার করেন তিনি? দি পোয়েট প্রিফার্স, একইভাবে ডাজ উঠে যাচ্ছে, মূল ক্রিয়াপদ প্রিফার্স এস আসছে। দ্য পোয়েট সাবজেক্ট, প্রিফার্স ভার্ব। দ্য পোয়েট প্রিফার্স এ উইন্ডি ডে, একটা বায়ুময় দিন চাইছেন ফর সেলিং, সেলিং করার জন্য, ভেসে বেড়াবার জন্য, সমুদ্রেতে যাওয়ার জন্য জাহাজ নিয়ে। হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু লিড? কবি কি ধরনের জীবন যাপন করতে চাইছেন? এটা 3 নম্বর প্যারাগ্রাফের প্রথম লাইনেই আছে। দি পোয়েট ওয়ান্টস টু লিড এ ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, যাযাবরদের মতো তিনি জীবনযাপন করতে চাইছেন। 7 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু হিয়ার ফ্রম এ লাফিং ফেলো রোভার? হাস্যময় এক সহনাবিকের কাছ থেকে কবি কি শুনতে চান? ওখানে টেক্সটের লাইনে ছিল এ মেরি ইয়ার্ন, একটা আনন্দের গল্প শুনতে চান। তাহলে আমরা লিখছি সাবজেক্ট এখানে রয়েছে দি পোয়েট, ডাজ উঠে যাবে একইভাবে, একই নিয়মেই চলছে। দি পোয়েট ওয়ান্টস টু হিয়ার, কবি শুনতে চেয়েছেন এ মেরি ইয়ার্ন, একটা আনন্দের গল্প। যেহেতু একটা টেক্সটের লাইন তাই ইনভার্টেড কমার মধ্যে রেখেছি, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে, ফ্রম এ লাফিং ফেলো রোভার। ওই প্রশ্নটাকে যদি আমরা ঘুরিয়ে দেই
বা পরীক্ষক যদি ঘুরিয়ে দেন একই উত্তরটা আলাদা হবে। ফ্রম হুম ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু হিয়ার এ মেরি ইয়ার্ন, কার কাছ থেকে তিনি আনন্দের গল্প শুনতে চাইছেন, তখন তোমরা উত্তরটা লিখবে কি দি পোয়েট ওয়ান্টস টু হিয়ার এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার। এই 8টা প্রশ্ন অন্তত এখান থেকে হচ্ছে। এছাড়াও তোমাদের থাকছে এক্সারসাইজে, কম্প্রিহেনশন এক্সারসাইজে কয়েকটা মাল্টিপল চয়েস আছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। টেক্সট ভালো করে পড়লে এগুলো সবচেয়ে সহজে উত্তর দেওয়া যায়, আর সমস্ত ছাত্রদের পক্ষে এটা খুব সহজ একটা ব্যাপার। দি পোয়েট আস্কস ফর এ সেল, দ্য কালার অফ হুইচ উড বি। কবি চাইছেন একটা পাল, যে পালের রংটা কি হবে, ব্লু, গ্রে, ব্ল্যাক, হোয়াইট। এক জায়গায় ছিল হোয়াইট সেল সেকিং, তাহলে পর্দা বা পালের রং হবে সাদা। While going down to the sea, যখন সমুদ্রে যাচ্ছেন, the poet wants to hear the crying of, কার চিৎকার শুনতে চাইছেন, সিগাল। এখানে আছে সিগাল, কাকুস, ইগল, সোয়ালো, তাহলে সিগালের শঙ্খচিলের আওয়াজ তিনি শুনতে চাইছেন। the wind on the sea is like a whetted knife, সমুদ্রের যে বাতাস, ঠান্ডা বাতাস, সেটা কিরকম হবে, ঠান্ডা বাতাসটা হবে ছুরির মতো, তাহলে এখানে নাইফটা উত্তর হবে। এছাড়াও ট্রু ফলস আছে কয়েকটা, সেখানে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। টু স্টিয়ার দ্য সি দ্য পোয়েট নিডস দ্য মুন, জাহাজটিকে পরিচালনা করার জন্য কবির প্রয়োজন হবে চাঁদের, একদমই মিথ্যা, এটা ফলস হবে, কারণ তিনি চাইছেন একটা তারা। তাহলে সাপোর্টিং সেন্টেন্সটা কি হবে, যেখানে আছে অল আই নিড এ টল শিপ অ্যান্ড স্টার টু স্টিয়ার হার বাই, ওই জায়গাটা তুমি ইনভার্টেড কমার মধ্যে দিয়ে অবশ্যই তোমার উত্তরের মধ্যে সাপোর্টিং সেন্টেন্সে যেন এ স্টার কথাটা থাকে। দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, রানিং টাইডের যে ডাকটা সেটা কিরকম, ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, এটা ট্রু স্টেটমেন্ট, এবং সেটা দেবে তুমি যেখানে আছে দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড কল অ্যান্ড ক্লিয়ার কল এক জায়গায় আছে, সেটা সাপোর্টিং সেন্টেন্স হিসাবে তোমরা ইউজ করবে। দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার তিনি সমুদ্রে যাচ্ছেন, একদম প্রথম লাইনে আছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। এগেইন মানে কি, তিনি আগেও গিয়েছেন, যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আগামী দিনেও যাবেন। আরেকটা জায়গায় the poet considers the ship to be male, যদি মেল বলা হয় তাহলে কি হবে, ফলস হবে। the poet considers the ship to be female, যদি বলা হয় তাহলে এটা কি হবে, ট্রু হবে, কারণ তিনি হার ব্যবহার করেছেন, নারী হিসেবে তুলনা করেছেন। তো মোটামুটি এই ছিল সি ফিভার থেকে তোমাদের টেক্সট, সেই সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন সমস্ত ধরনের। আশা করছি তোমাদের পক্ষে এটা খুব উপযোগী হবে, তোমরা এটা রেডি করতে